ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। আমরা তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে, তাদের সবাইকে আমার শুভেচ্ছা। গণিতে আমি শ্রীকান্ত চন্দ্র নন্দী ষষ্ঠ শ্রেণীর গণিত অনলাইন ক্লাস করব এবং একটি ক্লাস তোমাদেরকে করিয়েছিলাম। তোমরা আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আমি চেষ্টা করব যে তোমাদের মধ্যে যাতে গণিত বিষয়ে সামান্যতম হলেও একটু ধারণা দিতে পারি। ষষ্ঠ শ্রেণীর ক্লাসটা আসলে গণিতের মৌলিক বিষয়ে ধারণা লাভ করার স্থান। কারণ ষষ্ঠ শ্রেণীতে তোমরা প্রথম গণিতের 3টা পার্ট দেখবে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। আমি প্রথমে পাটিগণিত অংশটুকু শেষ করার চেষ্টা করব, আর আমি 1.1 পাটিগণিতের অনুশীলনী 1.1 একটি ক্লাস করেছিলাম। আজকে আমরা 1.2 পাটিগণিত 1.2 এর অধ্যায়টা পাঠ করা বোঝানোর চেষ্টা করব। তোমরা অনলাইন ক্লাসটা করার সময় অবশ্যই গণিত বই কাছে নিয়ে খাতা কলম নিয়ে বসবে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তাহলে আমরা আজকে শুরু করছি যে গণিত নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অনুশীলনী 1.2। 1.2 আমরা আসলে এখানে সংখ্যার ধারণা, গত ক্লাসে আমরা সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আজকের ক্লাসে আমরা সংখ্যা ধারণা আমরা লাভ করব। সংখ্যার মধ্যে আছে যেমন মৌলিক সংখ্যা। তোমরা একটু খেয়াল করো, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা তোমরা যদি আগে শুনে থাকো তো ভালো। এখন আমরা মৌলিক সংখ্যাগুলি ধারণা লাভ করব। যে সকল সংখ্যা গুণনীয় কেবল 1, এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার গুণনীয় কেবল 1, আমি আবার বলছি, যে সকল সংখ্যার গুণনীয় কেবল 1, এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। যেমন আমরা 2 এর সাথে শুধু 1 গুণ হবে, 2 এর সাথে শুধু 1 গুণ হয়। 3 পূরণ 1, অন্য কোনো সংখ্যাকে গুণনীয়ক নাই। তাহলে আমি বলছি যেমন 5, কি বলছি? যে সংখ্যাগুলোকে শুধু 1 দ্বারা ভাগ যায়, সহজ কথা, যে সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 দ্বারা ভাগ যায়, যেমন 2 কে আর কোনো গুণনীয়ক নেই,
বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 3 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 5 অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। আমরা যদি বলি 4 কে লেখা যায় 4 পূরণ 1 2 পূরণ 2। তাহলে 4 কি মৌলিক সংখ্যা? না, 4 মৌলিক সংখ্যা নয়। 4 মৌলিক সংখ্যা নয়, কারণ 4 কে গুণনীয়ক আছে 2, 4 এর গুণনীয়ক আছে 2। অর্থাৎ আমরা আরেকটা যদি দেখি 6 গুণ 1 3 গুণ 2, তাহলে 6 এর আরো দুটি গুণনীয়ক আছে 3 2। 6 এর আরো দুটি গুণনীয়ক আছে 3 2। অর্থাৎ এগুলোকে মৌলিক সংখ্যা বলা যাবে না, কারণ এই 4 কে 2 দ্বারা ভাগ যায় বা তার গুণনীয়ক 2 আছে। 6 কে 3 দ্বারা ভাগ যায়, 6 কে 2 দ্বারা ভাগ যায়। অর্থাৎ যে সকল সংখ্যাকে এক ভিন্ন অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় বা এক ভিন্ন অন্য কোনো গুণনীয়ক আছে, এক ভিন্ন অন্য কোনো গুণনীয়ক আছে, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আমরা আরেকটু আলোচনা করতেছি, তোমরা একটু খেয়াল করো। যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল 1, তাহলে 2 3 5 7 11 13 17, তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল সংখ্যা, আবার বলছি, যে সকল সংখ্যা গুণনীয়ক কেবল 1, এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল 1, এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোকে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, বা যে সকল সংখ্যা গুণনীয়ক শুধুমাত্র 1, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখন আমরা যৌগিক সংখ্যা, দ্বিতীয় অবস্থানে আছে যৌগিক সংখ্যা। দ্বিতীয় অবস্থানে আছে কি? যৌগিক সংখ্যা। যে সকল সংখ্যা গুণনীয়ক এক এবং অন্য এছাড়াও অন্য সংখ্যা থাকে, এই ধরনের সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা। যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ছাড়াও অন্য সংখ্যা থাকে, যে সকল সংখ্যা, আবার বলছি, যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ছাড়াও অন্য সংখ্যা থাকে, এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। আমি আবারও বলছি, যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ছাড়াও অন্য সংখ্যা থাকে, এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ছাড়াও অন্য সংখ্যা থাকে, এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। যেমন 4 হলো 1 2
1 2 4 এখানে 4 কে 1 দ্বারা 2 দ্বারা 4 দ্বারা ভাগ যেমন 6 কত 1 2 3 6 তাহলে 1 ছাড়াও এই ধরনের সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা মানে 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় সেই সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা না বলে বলবো যৌগিক সংখ্যা। তাহলে আমরা একটু পাশাপাশি দেখি যে 4 8 9 10 12 এগুলো হলো যেমন 3 2 5 7 11 13 17 তাহলে এই ধরনের সংখ্যাগুলো এগুলো হলো মৌলিক এগুলো হলো যৌগিক। আমরা দেখতে পাই যে 4 6 8 9 10 12 এই সংখ্যাগুলোকে 1 ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলোকে বলে যৌগিক সংখ্যা। যেই সংখ্যাগুলোকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেগুলোকে বলে যৌগিক সংখ্যা। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যাটা কি? সহমৌলিক সহমৌলিক হলো 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয় শুধু 1 হলে সেই সংখ্যাগুলোকে সহমৌলিক। যেমন আমরা প্রথমে কিন্তু শিখেছি মৌলিক সংখ্যা আমরা জানলাম, যৌগিক সংখ্যা জানলাম, এখন আমরা জানব সহমৌলিক। সহমৌলিকটা কি? সহমৌলিক যেমন 5 আর 6 এই দুইটা সংখ্যার মধ্যে দেখো 5 হলো মৌলিক সংখ্যা, 6 হলো যৌগিক সংখ্যা, কিন্তু এই দুইটি সংখ্যার মধ্যে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন আমরা বলি যদি 10 12 এই দুইটি সংখ্যার মধ্যে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এক ভিন্ন অন্য সংখ্যা থাকলে সেটা সহমৌলিক বলা যাবে না, তাহলে এটা সহমৌলিক নয়। আমরা 5 আর 6 কে সহমৌলিক বলতে পারি কারণ এটাতে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা ভাগ যায় না। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হবে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধু 1 হয়, 2 বা ততোধিক, আবার বলছি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সেই সংখ্যাগুলোকে বলা হয় সহমৌলিক। অর্থাৎ আমরা যদি দেখি 12 12 সাথে যদি আমরা বলি যে 11 তাহলে দেখো দুটো সহমৌলিক। বা 12 সাথে যদি আমরা এরকম চিন্তা করতে পারি যেটাকে 25 12 আর 25 দেখো 12 আর 25 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই একটা। 12 কে 3 দ্বারা ভাগ যায়, 25 কে ভাগ যায় না।
12কে 4 দ্বারা ভাগ যায়, 25 ভাগ যায় না। তাহলে যেই সংখ্যাগুলো শুধু দুইটার মধ্যে যদি এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় সহমৌলিক। তাহলে আমরা এখন শিখলাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তোমরা একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমরা এখন বিভাজ্যতা সম্পর্কে জানবো যে বিভাজ্যতা কি। আমরা এখন বিভাজ্যতা কি? বিভাজ্যতা হলো কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা। অর্থাৎ যেমন আমি 63কে 3 দ্বারা ভাগ করলাম, এটা হলো বিভাজ্যতা। এখন 3 × 6 3 3 1 3 আমরা ভাগ করে ফেলব। এখন আমাকে যদি আমি আবার বলছি, আমরা এখন আলোচনা করব বিভাজ্যতা। বিভাজ্যতা হলো কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করাটাকে বলা হয় বিভাজ্যতা। কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করাকে বলা হয় বিভাজ্যতা। এখন আমাকে যদি বলে যে 5 6 7 8 5 6 7 8 এই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য যায় কিনা? 5 6 7 8 এই সংখ্যাটিকে 2 দ্বারা বিভাজ্য যায় কিনা? বিভাজ্যতা নির্ণয় করো। 5 6 7 8 এর 2 দ্বারা বিভাজ্যতা 2 ও 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করো। 5 7 8 এর 2 ও 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করো। তাহলে আমাকে বলছে 2 ও 3, আমি কিন্তু 2 দ্বারা বিভাজ্যতা সূত্রটা জানি। বা আমাকে বললো যে 2 ও 4 দ্বারা 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমাকে প্রথমে 2 দ্বারা বিভাজ্য যে নিয়ম তা আমাদের জানা থাকতে হবে। যেমন 2 দ্বারা বিভাজ্য, সবাই একটু খেয়াল করো, আমি কোনো সংখ্যাকে তখনই 2 দ্বারা বিভাজ্য চিন্তা করতে পারবো যখন, খেয়াল করো সবাই, 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক। আমরা গত ক্লাসে কিন্তু একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এই দুইটি অঙ্ক সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক, 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় তাহলে একক, দশক, শতক, হাজার। 5 6 5 6 7 8 আমাকে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 বা 8 হলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় একক। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 বা 8 হলে, তাহলে আমরা দেখতে পেয়েছি একক স্থানীয় অঙ্ক 8 আছে। একক স্থানীয় অঙ্ক কত? 8। তাহলে আমরা লিখব 5 6 7 8 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 8 আছে, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সবাই আশা করি বুঝতে পেরেছ। এভাবে লিখে দিবে
দ্বিতীয়বার বলছে 4 দ্বারা বিভাজ্য। 5 6 7 8। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কি? কোন সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা, এটা হলো একক, এটা হলো দশক। কোন সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন একক ও দশক হলে 78, 4 দ্বারা 4 একে 4, 3 8, 4 9 36, 2। তাহলে আমরা দেখি কোন সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেমন 5 6 8 2 8। এখন এটাকে আমরা এরকম একটা সংখ্যা বলবো। তাহলে এটাকে দেখো, আমাদের বলছে কোন সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে আছে 28, এটা হলো একক, এটা হলো দশক। তাহলে একক ও দশক 28। তাহলে আমাদের দেখতেছি 4 4 7 28। তাহলে লিখবি 5 6 2 8 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক, একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 28, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 5 6 2 8 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন চলে যাব 5 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে 5 দ্বারা বিভাজ্য। 5 দিয়ে কোন সংখ্যাকে ভাগ যাবে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হবে। যেমন 7 8 5 0, এরকম একটা সংখ্যা। 7 9 5 5, এরকম একটা সংখ্যা। তাহলে আমরা দেখতেছি আবার এরকম বলবো 9 2 3 1, এরকম তিনটা সংখ্যা বললো যে 9 2 3 1 7 8 5 0 7 9 5 5। তিনটি সংখ্যা, কোন সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য? তাহলে আমি প্রথমে দেখব 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হবে। 0 বা 5। তাহলে আমরা লিখব কোন সংখ্যাগুলোর মধ্যে 7 8 5 0 এবং 7 9 5 5, এই দুটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক 0 বা 5 আছে। সুতরাং 7 8 5 0 7 9 5 5 সংখ্যা দুটি 5 দ্বারা বিভাজ্য। আমরা আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছি। তোমরা একটু ভালো করে দেখো আমরা আজকে কি শিখলাম। 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। সবাই বুঝতে পেরেছ? আমরা কোন সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা যদি ভাগ করতে বলা হয় সেটা আমরা কিভাবে করব? আমরা এখন শিখব 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমি আবার বলছি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। যেমন 1 7 8 একটি সংখ্যা।
একটি সংখ্যা, 1 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক। পুরো সংখ্যা 148 হলো একটি সংখ্যা, 148 হলো একটি সংখ্যা। পুরো সংখ্যার অঙ্কগুলো যুক্ত মানে 1 4 যোগ 8 3 দ্বারা বিভাজ্য হবে। যুক্ত বলছে পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যুক্ত। 4 এর 5 8 5 কত? 13। তাহলে 13 কে কি 3 দ্বারা ভাগ যায়? 3 4 ভাগ না, তাহলে আমাদের এটা হয় নাই। আমরা এটা দেখলাম যে 148 একটি সংখ্যা, এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যায় না। আমরা যদি এরকম নিই, আমি আবার বলছি 148 একটি সংখ্যা নিলাম, আমরা সংখ্যাগুলো যোগ করলাম, আমরা আরেকটা সংখ্যা নিই 1 4 7 একটি সংখ্যা। আবার একটু খেয়াল করো, 1 যোগ 4 যোগ 7। আমরা বলছি পূর্ণ সংখ্যার অঙ্কগুলো যোগ করো। 1 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। পূর্ণ সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য। 7 এর 11 একে 12, 12 কে আমরা 3 দ্বারা ভাগ দেই, 3 4 12। তাহলে আমরা দেখতে পাই যে 147 কে আমার ভাগ দিতে হবে না, 147 কে আমাকে ভাগ দিতে হবে না, 148 কে ভাগ দিতে হবে না। আমরা যদি ওই সংখ্যাগুলো দ্বারা গঠিত 1 4 7, 1 যোগ 4 যোগ 7 12, 12 যদি ভাগ দিই, তাহলে আমরা লিখতে পারবো 147 কে 3 দ্বারা বিভাজ্য, 148 সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা আরেকটু আসি, যেমন 6 দ্বারা বিভাজ্য। আমরা এখন আলোচনা করব 6 দ্বারা বিভাজ্য। আমরা 3 দ্বারা বিভাজ্য আলোচনা করেছি, 6 দ্বারা বিভাজ্য। তাহলে পূর্ণ সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 6 দ্বারা বিভাজ্য। পূর্ণ সংখ্যাকে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। পূর্ণ সংখ্যাকে 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারাও বিভাজ্য হবে। তারপরে 9 দ্বারা বিভাজ্য। আমরা এখন আলোচনা করব 9 দ্বারা বিভাজ্য। পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। পূর্ণ সংখ্যার অঙ্কগুলো 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য আমরা এখন আলোচনা করব পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল। যেমন 378 একটি সংখ্যা। এখন আমরা আলোচনা করব 9 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য। পূর্ণ সংখ্যার অঙ্কগুলো 9 দ্বারা বিভাজ্য হলে, যেমন একটি সংখ্যা 3 যোগ 7 যোগ 8। দেখো, পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। 3 যোগ 7 যোগ 8, 8 এর সাথে 15 18, 18 কে আমরা 9 দ্বারা ভাগ দিই, 9 দুগুণে 18। তাহলে আমরা বুঝতে পেরেছি যে 378 কে 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 7 8 1। তাহলে আমরা যদি এরকম একটা সংখ্যা পাই 3 যোগ 7 যোগ 8 যোগ 1, 8 একে 9, 9 7 9 16, 16 3 19। আমরা যদি 19 কে 9 দ্বারা ভাগ দিই, 9 দুগুণে 18 তাকে 1, তাহলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। 378 একটি সংখ্যা যা 9 দ্বারা বিভাজ্য। আমরা কতগুলো নিয়ম শিখলাম কোনো সংখ্যাকে সহজে বের করার নিয়ম। আমরা তোমরা একটু ভালোভাবে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা
দ্বিতীয় অঙ্ক লিখলাম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। আমি আবার বলছি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 1 সমাধান 7 অঙ্কের, আমরা প্রথমেই জানবো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7 9 9 এত কি 6 দ্বারা ভাগ, 6 দ্বারা ভাগ করি। 6 के 6 থাকে 3 9 6 6 37 থাকে 3 9 6 6 37 থাকে 3 9 এটা দিয়ে দেন 6 6 37 3 9 6 6 37 3 9 6 6 37 3 9 6 6 37 1 2 3 4 5 6 7 ঠিক আছে। আমরা দেখলাম যে এখানে দেখা যাচ্ছে, খেয়াল করো, দেখা যাচ্ছে এত 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 কি 6 দ্বারা বিভাজ্য 9, 6 দ্বারা বিভাজ্য 9, বিভাজ্য 9, এত থেকে 6 দ্বারা বিভাজ্য 9, এত থেকে 6 দ্বারা। তাহলে এত 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 থেকে 3, অবশিষ্ট কত? দেখ অবশিষ্ট কত থাকে 3, অবশিষ্ট এই যে 3 অবশিষ্ট তো থাকে এটা থেকে 3 বিয়োগ করবে যে সংখ্যাটা, যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে, যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেই সংখ্যাটা বিয়োগ করলে 3 বিয়োগ করলে বিয়োগফল বিয়োগফল 6 দ্বারা বিভাজ্য। তাহলে শূন্যের সংখ্যা 9 9 9 9। তাহলে আমরা বুঝতে পারলাম উত্তর কত হবে 9 9 9 9। ঠিক আছে, তাহলে আমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। তোমরা আবার একটু দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে যা 6 দ্বারা বিভাজ্য। আমরা প্রথমে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম, এতকে 6 দ্বারা ভাগ করলাম,
ভাগফল 3 থাকে, তাহলে আমরা দেখেছি এতকে 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এত থেকে 3 বিয়োগ করলে অর্থাৎ যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেই সংখ্যাটাকে বিয়োগ করলে বিয়োগফল 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা বিয়োগ করলাম। আমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। তোমরা অঙ্কটা একটু উঠাও। আমরা 2 নম্বরটা 1 নম্বরটা দেখলাম, 2 নম্বরটা দেখব। 2 সমাধান। আমরা দেখো 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 7 5 3 2 0। আমরা বড় থেকে ছোট সাজাইলাম, বৃহত্তম সংখ্যা বানাইলাম। 3 2 5 7 0। আমরা জানি, আমরা আগে একটা সূত্র লিখেছিলাম, কোন সংখ্যার একক ও দশক স্থানীয়, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 7 5 3 2 0 সংখ্যা একক দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 20 20 20। সুতরাং 20 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 7 5 3 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা আশা করি বুঝতে পেরেছি। 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 7 5 3 2 0। আমরা জানি কোন সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 20। 4 দিয়ে ভাগ দিলাম। আমরা দেখলাম অঙ্কটা হয়েছে, তোমরা দেখাও। আমরা অনেকগুলো অঙ্ক করলাম এবং আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। সেটা বুঝতে পেরেছ কিনা তা যাচাইয়ের জন্য আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম।
এক 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 2 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। 3 নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? ক 3 দিয়ে, 5 4 5, 6 7 7 4, 8 5 3 5, খ 4 দিয়ে, গ 6 দিয়ে, ঘ 9 দিয়ে। তবে একটু ভালোভাবে দেখে নাও নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। আমরা কিন্তু সূত্রগুলো দেখেছি যে 3 দিয়ে বিভাজ্য করতে হলে কি করতে হয়, 6 দিয়ে বিভাজ্য করতে হলে কি করতে হয়, 4 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য করতে হলে কি কি জানতে হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তোমরা অঙ্কটা ভালো করে দেখো, দেখে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের অঙ্ক ক্লাসটা খুব ভালো লাগছে। একবার না বুঝলে আরেকবার দেখবে, আশা করি বুঝতে পারবে। আমি আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়েই চেষ্টা করব তোমাদের অঙ্কগুলো বোঝাতে। আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই বাবা মার কথা পালন করবে, খারাপ বন্ধুদের সাথে চলবে না। তোমরা খবরে দেখতে পাও যে খারাপ বন্ধুদের সাথে চললে কি হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ ভালো সঙ্গ ধরবে, জীবনে ভালো করতে পারবে, খারাপ সঙ্গ ধরবে, সর্বনাশ হবে, ধ্বংস হয়ে যাবে। আর পরিবেশ রক্ষার জন্য পলিথিন বর্জন করো, গাছ লাগাও। তাহলে সবাইকে ধন্যবাদ। তোমরা অঙ্কটা দেখো।